ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6-এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 গ্রস্ত উপত্যকা, অপশান এ ভঙ্গিল, অপশান বি স্তূপ, অপশান সি আগ্নেয়, অপশান ডি ক্ষয়জাত পর্বতে দেখা যায়। সঠিকটা হচ্ছে অপশান বি স্তূপ। তারপর 1-2 ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো অপশান এ ছোটনাগপুর, অপশান বি তিব্বত, অপশান সি গোবি, অপশান ডি সাতপুরা। সঠিকটা হচ্ছে অপশান এ ছোটনাগপুর। তারপর 1-3 অশ্বক্ষুর আকৃতির হ্রদ প্রধানত নদীর, অপশান এ পার্বত্য, অপশান বি নিম্ন, অপশান সি মধ্য, অপশান ডি পার্বত্য ও নিম্ন উভয় গতিতে দেখা যায়। সঠিকটা হচ্ছে অপশান সি মধ্য। তারপর 1-4 জলপ্রপাত নদীর, অপশান এ ক্ষয়, অপশান বি বহন, অপশান সি সঞ্চয়, অপশান ডি জলপ্রবাহের ফলে সৃষ্টি হয়। সঠিকটা হচ্ছে অপশান এ ক্ষয়। তারপর 1-5 এ গ্রানাইট, বি ব্যাসল্ট, সি চুনাপাথর, ডি মার্বেল শিলায় স্তর থাকে। সঠিকটা হচ্ছে অপশান সি চুনাপাথর। তারপর 1-6 মাটিতে খনিজ পদার্থ থাকে, অপশান এ 30%, অপশান বি 25%, অপশান সি 40%, অপশান ডি 45%। সঠিকটা হচ্ছে অপশান ডি 45%। তারপর 1-7 আফ্রিকার পূর্ব, অপশান বি পশ্চিম, অপশান সি উত্তর, অপশান ডি দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত। সঠিকটা হচ্ছে অপশান সি উত্তর। তারপর 1-8 কঙ্গো নদীর আফ্রিকার, অপশান এ পূর্ব, অপশান বি উত্তর, অপশান সি দক্ষিণ, অপশান ডি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। সঠিকটা হচ্ছে অপশান ডি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তারপর 1-9 ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে, অপশান এ কঙ্গো নদীর, অপশান বি জামবেজি নদীর, অপশান সি জাইরো নদীর, অপশান ডি নীল নদের ওপর। সঠিকটা হচ্ছে অপশান বি জামবেজি নদীর ওপর। তারপর 1-10 মিশরের রাজধানী, অপশান এ খার্তুম, অপশান বি হারারে, অপশান সি কায়রো, অপশান ডি নাইরোবি। সঠিকটা হচ্ছে অপশান সি কায়রো। তারপর 2-1 ড্যাশ মাটিতে কাদা ও বালি সমান সমান থাকে। উত্তরটা হচ্ছে দোআঁশ মাটিতে। তারপর 2-2 সাহারায় শুকনো নদীর খাতগুলো ড্যাশ নামে পরিচিত। উত্তরটা হচ্ছে ওয়াদি। তারপর 2-1 ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখা। উত্তরটা হচ্ছে আরাবল্লী। তারপর 2-2 একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে ফ্রান্সের ভোজ। তারপর 2-3 নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায়। উত্তরটা হচ্ছে নিম্ন প্রবাহে। তারপর 2-4 স্লেট কোন প্রকারের শিলা। উত্তরটা হচ্ছে রূপান্তরিত। তারপর 2-5 পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি। উত্তরটা হচ্ছে নীল নদ। তারপরে হচ্ছে 2-6 ক্যারাভ্যান কি। সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম, মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভ্যান বলে। 7 আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। 8 আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত। মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি হচ্ছে ভেল্ট নামে পরিচিত। 1 পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখো। পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য। বিষয় পর্বত পাহাড় উচ্চতা 1000 মিটারের উচ্চতা যুক্ত 300 থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট। বিস্তৃতি বিরাট এলাকা জুড়ে পর্বত অবস্থিত হয়, এর বিস্তার কম অঞ্চল জুড়ে হয়। শৃঙ্গ খুব উঁচু হয় এবং সংখ্যায় অনেক বেশি, কম উচ্চতাযুক্ত এবং সংখ্যায় কম। বন্ধুরতা খুব বেশি, ভূমির বন্ধুরতা মাঝামাঝি হয়। ঢাল অপেক্ষাকৃত বেশি ঢালযুক্ত, অপেক্ষাকৃত কম ঢালযুক্ত। আকৃতি শঙ্কু আকৃতির হয়, গম্বুজাকৃতি হয়। জলবায়ুর ওপর প্রভাব বায়ুকে বাধা দান, বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা জলবায়ুকে প্রভাবিত করে। জলবায়ুর ওপর প্রভাব নেই। 3-2 মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। অনেকটা তোমার পড়ার টেবিলের মতো, উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতোই ঢালু এবং খাড়া, এজন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 3-3 লোয়েস সমভূমি কাকে বলে। মরুভূমি থেকে বায়ু দ্বারা বাহিত হয়ে সূক্ষ্ম পীত রঙের চুনময় কণাসমূহ বহু দূরে কোনো নিচু জায়গায় দীর্ঘদিন ধরে সঞ্চয় করে যে সমভূমির সৃষ্টি করে তাকে বলা হয় লোয়েস সমভূমি। উদাহরণ গোবি মরুভূমির লোয়েস দ্বারা চীনের হোয়াংহো নদী অববাহিকার লোয়েস সমভূমি গঠিত হয়েছে। 3-4 জল বিভাজিকা বলতে কি বোঝো। উচ্চভূমি দুটি নদীকে পৃথক করলে তাকে জল বিভাজিকা বলে। জল বিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। 3-5 টিকা লেখো মিয়েন্ডার। ভূমি প্রবাহ বা মধ্যগতিতে ভূমির ঢাল কমে যায় বলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়। এর ফলে নদীর গতিপথ বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে। যেমন গতিবেগ খুব কম থাকে বলে সামান্য একটু বাধা পেলেই নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, একেই বলে আঁকাবাঁকা নদীপথ
তুরস্কের অত্যন্ত আঁকাবাঁকা গতিপথ বিশিষ্ট মিয়ান্ডার্স নদী নাম অনুসারে অন্য যে কোনো নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলা হয়। উদাহরণ, বারাণসীর কাছে গঙ্গা নদীতে এই রকম আঁকাবাঁকা গতিপথ দেখা যায়। 3.6 প্লাবনভূমি কিভাবে সৃষ্টি হয়? নিম্নগতিতে ভূমির ঢাল কম থাকায় নদীবাহিত নুড়ি বালি নদীগর্ভে সঞ্চিত হয়ে নদী উপত্যকাকে অগভীর করে তোলে। বর্ষাকালে নদীতে হঠাৎ জল বেড়ে গেলে অগভীর নদীতে বন্যা বা প্লাবন হয়। তখন প্লাবিত অঞ্চলে পলি বালি প্রভৃতি সঞ্চিত হয়ে গঠিত হয় প্লাবনভূমি। প্লাবনভূমির ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 3.7 রেগোলিথ কি? প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। কখনো টুকরো শিলাগুলো এখানেই পড়ে থাকে, কখনো দূরে চলে যায়। আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গেও পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলার চূর্ণের স্তরকে রেগোলিথ বলা হয়। রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হয়। 4.1 পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণের ফলে ভঙ্গিল পর্বত তৈরি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মাঝখানের জায়গাগুলি পার্শ্বচাপের জন্য উঁচু হয়ে এক মালভূমির সৃষ্টি করে। চারদিকে পর্বত দ্বারা বেষ্টিত থাকায় এর নাম পর্বতবেষ্টিত মালভূমি। যেমন তিব্বতের মালভূমি, তুরস্কের আনাতোলিয়ার মালভূমি, ইরানের মালভূমি প্রভৃতি। 4.2 নিম্নগতিতে নদীর কাজ উল্লেখ করো। এর জন্য এই উত্তরটা লিখলে হবে। নদীর নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ সঞ্চয়। এই পর্যায়ে নদী নানা ধরনের ভূমিরূপ তৈরি করে। প্লাবনভূমি, নদীর নিম্ন প্রবাহে নদী ধীর গতিতে প্রবাহিত হয়, সেজন্য নদীবাহিত নুড়ি বালি কাদা প্রভৃতি নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর গভীরতা হ্রাস করে। প্রতি বছর বর্ষাকালে অতিরিক্ত জল নদীর দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে। বন্যা বা প্লাবনের ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম পলি বালি কাদা প্রভৃতি সঞ্চয় করে যে নতুন ভূমির সৃষ্টি করে তাকে প্লাবন সমভূমি বলে। উদাহরণ, গঙ্গা নদীর নিম্ন প্রবাহে প্লাবনভূমি দেখা যায়। স্বাভাবিক বাঁধ, প্রতি বছর প্লাবনের সময় নদীর জলের সঙ্গে বাহিত পলি কাদা বালি নদীর দুই পাড়ে সঞ্চিত হয়ে বাঁধের মতো উঁচু ভূমিভাগের সৃষ্টি করে। একেই স্বাভাবিক বাঁধ বলে। প্লাবনভূমি অপেক্ষা স্বাভাবিক বাঁধ 2 থেকে 3 মিটার উঁচু হয়। বদ্বীপ, নদী বাহিত পলি বালি কাদা নদী মোহনায় সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ভূমিরূপ তৈরি হয় তাকে বদ্বীপ বলে। এভাবে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপটি দেখবে অনেকটা গ্রিক অক্ষর ডেল্টার মতো হয় বলে একে বদ্বীপ বা ডেল্টা বলে। ছবিটা দেখে নাও, স্বাভাবিক বাঁধের ছবিটা দেখে নাও আর বদ্বীপের ছবিটা দেখে নাও। 4.3 বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের 3টি শর্ত লেখো। কাকে বলে এইটার উত্তরটা দেখে নাও। নিম্নগতিতে নদী যতই মোহনার কাছে চলে আসে ভূমিঢাল ততই হ্রাস পায়। এজন্য সেখানে নদীর স্রোতের বেগ এবং বহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে নদীবাহিত পলি বালি প্রভৃতি মোহনায় ব্যাপকভাবে সঞ্চিত হয়। এগুলি জমে জমে ক্রমশ মোহনার জলের ওপর নতুন ভূভাগ বা দ্বীপ সৃষ্টি হয়। এইসব ভূভাগ বা দ্বীপের আকৃতি গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলার অক্ষর মাত্রাহীন উল্টানো বয়ের মতো হয় বলে এগুলোকে ডেল্টা বা বদ্বীপ বলে। উদাহরণ, গঙ্গা নদীর মোহনায় এইভাবে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সৃষ্টি হয়েছে। আচ্ছা, বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় এর ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। প্রশ্ন যেটা বলেছে বদ্বীপ গঠনের 3টি শর্ত লেখো, এইটার উত্তরটা দেখাচ্ছি। মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক অবস্থা। এক হচ্ছে পলিযুক্ত নদী। বদ্বীপ গঠনের অন্যতম প্রধান শর্ত পলিযুক্ত নদী। পলল রাশির পরিমাণ অনেক বেশি হতে হবে, তাহলেই সমুদ্রগর্ভে ধীরে ধীরে পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠিত হবে। 2 নদীর দৈর্ঘ্য মধ্য ও নিম্ন প্রবাহ। বদ্বীপ গঠনের ক্ষেত্রে নদীর গতিপথ দীর্ঘ হতে হবে। মধ্য ও নিম্ন প্রবাহ দীর্ঘ হলে পলি সঞ্চয়ের পরিমাণ বাড়বে এবং বদ্বীপ গঠনে সহায়ক হবে। 3 উপনদীর সংখ্যা। উপনদীগুলি মূল নদীর সঙ্গে যুক্ত হয়ে জলের সঙ্গে পলিও বহন করে, ফলে মূল নদীতে পলির পরিমাণ বাড়ে এবং বদ্বীপ গঠনের হার ত্বরান্বিত হয়। 4.4 রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। রূপান্তরের ফলে আগ্নেয় পাললিক শিলা আরও ভারী ও কঠিন হয় এবং তার ক্ষয়রোধী ক্ষমতা বেড়ে যায়। 2 রূপান্তরের সময় খনিজ পদার্থগুলির পুনর্বিন্যাস ঘটে, সেগুলি একটি দিকে চলে যায়। এজন্য রূপান্তরিত শিলায় বিভিন্ন ধরনের খনিজ দ্রব্যের বাণিজ্যিক অনুসন্ধান পাওয়া যায়। 3 এই শিলায় কোনো স্তর থাকে না। 4 এই শিলা সৃষ্টি হওয়ার সময় পাললিক শিলার জীবাশ্মগুলি চাপে ও তাপে নষ্ট হয়ে যায়। 5 রূপান্তরিত শিলা সকল প্রকার শিলার শেষে সৃষ্টি হয়। 6 আগ্নেয় শিলার রূপান্তর ঘটলে তা স্ফটিকযুক্ত হয়। তারপর 4.5 বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো।
নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ এই দুই মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। তবে নদী বাঁধ নির্মাণের আরও অনেক উদ্দেশ্য থাকে। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। নীলনদের ওপর এরকম অনেক নদী পরিকল্পনা করা হয়েছে। 4.6 সাহারা মরুভূমির আর্ক হামাদা রেগ বলতে কি বোঝো? যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্ক। যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হামাদা। আর যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হলো রেগ। 4.7 মিশরকে নীলনদের দান বলা হয় কেন? উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির মধ্য দিয়ে নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়েছে। মিশরকে নীলনদের দান বলার কারণগুলি নিম্নরূপ। 1. প্লাবনভূমি। মিশরে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি এর কম, কিন্তু নীলনদের উৎস অঞ্চলে অধিক বৃষ্টির জন্য মিশর প্লাবিত হয়। এতে মরুভূমির ওপর নতুন পলি সঞ্চিত হয় যা কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. পশুপালন। নীলনদের উপত্যকার বিস্তীর্ণ তৃণভূমিতে পশুপালনের মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 4. পরিবহন। নীলনদ নাব্য বলে নৌ চলাচল ও যোগাযোগের সহজ মাধ্যম। ভূমধ্যসাগরের মোহনা থেকে নীলনদ প্রায় 1500 কিমি নৌবহনযোগ্য, ফলে জলপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছে। 5. কৃষিকাজ। প্রায় প্রতি বছর বন্যা এবং পরে নদীতে বাঁধ দিয়ে জল ধরে রেখে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়, ফলে উন্নত মানের তুলো, গম, আম, তামাক, মিলেট, চীনাবাদাম প্রভৃতির চাষ হয়। সেজন্যই মিশর একটি কৃষিপ্রধান দেশে পরিণত হয়েছে। জলবিদ্যুৎ উৎপাদন। নীলনদের বাঁধগুলি থেকে জলবিদ্যুৎ উৎপাদিত হয় যা শিল্প ও কৃষির উন্নতিতে সাহায্য করেছে। 7. শিল্পোন্নতি। নীলনদের তীরবর্তী শহরে বস্ত্রায়ন, তামাক, ফল প্রক্রিয়াকরণ, চামড়া প্রভৃতি শিল্পের উন্নতি হয়েছে। এই সব কারণের জন্যই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন মিশর নীলনদের দান। 1. মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। মানব জীবনে পর্বতের ব্যাপক প্রভাব রয়েছে। যেমন 1. নদীর উৎস। পর্বত নদী প্রবাহের উৎসস্থল হিসাবে খ্যাত। পর্বত থেকে উৎপন্ন নদীগুলি উর্বর সমভূমি সৃষ্টি করেছে। 2. জলবায়ুতে প্রভাব। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে প্রতিহত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এছাড়া অতি উচ্চ পর্বতে বরফপাত হয়। 3. জলবিদ্যুৎ উৎপাদন। পর্বত থেকে উৎপন্ন বিভিন্ন নদীগুলি কৃষিকাজ ও জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। 4. বনজ সম্পদ। পার্বত্য অঞ্চলের বৃক্ষগুলি থেকে নরম কাঠ পাওয়া যায়, তা মানুষের বিভিন্ন কাজে লাগে। এছাড়া এই অঞ্চল থেকে চা, ফল, ভেষজ উদ্ভিদ প্রভৃতি পাওয়া যায়। পর্যটন কেন্দ্র। পর্বতের মনোরম দৃশ্য ও স্বাস্থ্যকর জলবায়ুর জন্য বহু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, যেমন দার্জিলিং, সিমলা ইত্যাদি। 6. কৃষিকার্যে অসুবিধা। পার্বত্য ভূমির বন্ধুর ও পাথুরে জলে কৃষিকাজ ভালো হয় না। 7. পরিবহনে অসুবিধা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, জীবিকা নির্বাহের অসুবিধা প্রভৃতি কারণে পার্বত্য অঞ্চলে জনবসতি কম। 8. বহিঃশত্রুর হাত থেকে রক্ষা। দেশের সীমাতে উঁচু পর্বত থাকলে বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষা পায়। 5.2 মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক খুব নিবিড়, ব্যাখ্যা করো। এর জন্য এই উত্তরটা লিখলে হবে। জনজীবনে নদীর গুরুত্বপূর্ণ প্রভাবগুলি নিম্নলিখিত বিষয়গুলির নিরীক্ষে আলোচনা করা যায়। 1. পানীয় জলের উৎস। নদীর জল পানীয় জলের উৎস হিসাবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। 2. কৃষিকাজ। নদীর তীরে পলি সমৃদ্ধ উর্বর মাটিতে প্রচুর পরিমাণে খাদ্য ফসল, ধান প্রভৃতি উৎপাদিত হয়। 3. শিল্পের প্রয়োজন। শিল্পক্ষেত্রে পণ্য উৎপাদনের জন্য নদ-নদী থেকে বিপুল পরিমাণে জল সংগৃহীত হয়। 4. জলবায়ু নিয়ন্ত্রক। নদী থেকে অনেক দূরে অবস্থিত স্থানের তুলনায় তীরবর্তী অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন। 5. জলচক্র নিয়ন্ত্রণ। ভূপৃষ্ঠে জলচক্র অব্যাহত রাখতে নদ-নদী জলের প্রধান উৎসরূপে কাজ করে। 6. পরিবহন ও বাণিজ্য। নদীপথগুলির অধিকাংশ ক্ষেত্রে পরিবহনের ও অভ্যন্তরীণ বাণিজ্যের কাজে ব্যবহৃত হয়। 7. জলসেচ ব্যবস্থা। নদীর জল কৃষিতে সেচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 8. জলবিদ্যুৎ উৎপাদন। নদীতে বাঁধ দিয়ে তার জলসম্ভারকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। উচ্চশিক্ষা। 10. পর্যটন। 11. জল নিকাশি ব্যবস্থা প্রভৃতি ক্ষেত্রেও নদ-নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ। 3. নীলনদের গতিপথ লেখো। 1. বিশ্বের দীর্ঘতম নদী নীলনদের দৈর্ঘ্য প্রায় 6650 কিমি। 2. হোয়াইট নীল ও ব্লু নীল এই দুই ধারায় মিলিত প্রবাহ নীলনদের সৃষ্টি করেছে। 3. হোয়াইট নীল নদীটি টাঙ্গানিয়া হ্রদের 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত।
উচ্চভূমি থেকে উৎপন্ন করে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। 4 অন্যদিকে ব্লু নীল নদীটি ইথিওপিয়া উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে উত্তরে কিছুটা প্রবাহিত হওয়ার পর সুদানের খার্টুম শহরের কাছে হোয়াইট নীলের সঙ্গে মিলিত হয়েছে। 5 এরপর মিশরের মরুভূমির মধ্য দিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করে কায়রোর কাছে 7টি ধারায় ভাগ হয়ে এক বিশাল বদ্বীপ সৃষ্টি করে নীলনদ ভূমধ্যসাগরে পড়েছে। 5-4 আফ্রিকা মহাদেশের যে কোনো 3টি জলবায়ু অঞ্চলের বর্ণনা করো। অঞ্চল 1 মৌসুমী জলবায়ু অঞ্চল। অবস্থান আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলের জলবায়ু মৌসুমী বা ঋতুকালীন বায়ুপ্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইথিওপিয়ার পার্বত্য অঞ্চল, মোজাম্বিক, সোমালিয়া ও মাদাগাস্কার দ্বীপে এই জলবায়ু বিরাজ করে, কিন্তু এখানে শীতকালে বৃষ্টি হয় না, অর্থাৎ গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক। উষ্ণতা গ্রীষ্মকালে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। বৃষ্টিপাত এখানে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং তখন যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়। বার্ষিক থেকে 100 সেমি। মুখ্য জলবায়ু অঞ্চল আফ্রিকার মধ্যভাগে নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত কঙ্গো অববাহিকা এবং গিনি উপকূলে কোট ডিভোয়ার, ঘানা, নাইজেরিয়ার দক্ষিণাংশ, ক্যামেরুন, কঙ্গো গণপ্রজাতন্ত্র, গ্যাবন, কঙ্গো প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছরই উষ্ণ আর্দ্র আবহাওয়া বিরাজ করে। এখানকার বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে আবহাওয়া ভ্যাপসা, অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর হয়। উষ্ণতা এখানে সারা বছর উষ্ণতা বেশি এবং গড় বার্ষিক উষ্ণতা থাকে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত প্রায় প্রত্যহ অপরাহ্নে প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়। গড় বার্ষিক বৃষ্টিপাত 150 সেন্টিমিটারেরও বেশি। 3 সাভানা জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উত্তর ও দক্ষিণের দেশগুলি যেমন উগান্ডা, অ্যাঙ্গোলা, কেনিয়া, সুদান, টানজানিয়া, নাইজার, সেনেগাল, ইথিওপিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে প্রভৃতি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এই জলবায়ুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো বড় বড় গাছসহ দীর্ঘ তৃণজন্ম, যাকে বলে সাভানা তৃণভূমি, এবং এর থেকেই এখানকার জলবায়ুর নামকরণ হয়েছে সাভানা জলবায়ু অঞ্চল। উষ্ণতা এখানে উষ্ণতা যথেষ্ট বেশি। গ্রীষ্মকালে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বার্ষিক বৃষ্টিপাত হয় গড়ে 25 সেমি থেকে প্রায় 150 সেমি। এর মধ্যে নিরক্ষীয় অঞ্চল সংলগ্ন এলাকাতেই বৃষ্টিপাত হয় প্রায় 150 সেমি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার এর সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো ডাউনলোড করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।